মিয়ানমারে চলমান সহিংসতার ঘটনায় রোহিঙ্গাদের আবারও বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা। সীমান্তে বিজিবি টহল জোরদার। রোহিঙ্গা নিয়ে এমনি সমস্যায় আছি, তারপরেও আমরা চাই না এরা এখানে আসুক। আমাদের নিজস্ব জনবল বৃদ্ধি করেছি। আমাদের 3 প্লাটুন জনবল এসেছে, তাদেরকেও আমরা এখানে পুট করেছি এবং আমাদের টহলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের আবদার, সীমান্ত খুলে দেয়া হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে বলছেন বিশ্লেষকরা। জাতিসংঘ মায়ানমারে ইন্টারভিন করতেই পারে, তারা করছে না কেন সেটা তো একটা বিবেচনার বিষয়। জায়গা দিলে তাদের যে ট্র্যাক রেকর্ড আছে, এখানে অনেক ধরনের অপশক্তি এদের মধ্যে কাজ করে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শামীম ওসমান দলের প্রতি অনুগত হলে প্রার্থীর পক্ষে কাজ করবেন, মন্তব্য নারায়ণগঞ্জের মেয়র প্রার্থী আইভীর। ব্যক্তিগতভাবে নির্বাচনে আগ্রহ নেই বলছেন বিএনপি নেতা তৈমুর। সবার সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। চট্টগ্রাম বিভাগের 11 জেলার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্স। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনে ফাটল, খসে পড়ছে পলস্তরা, আতঙ্কে অন্য ভবনের বারান্দায় আশ্রয় নিয়েছেন রোগীরা। এবং আবারও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত সরকারের ব্যর্থতা, দাবি বিশেষজ্ঞদের। নিজস্ব ব্যবস্থাপনায় প্ল্যান্ট করার তাগিদ। মিয়ানমারে চলমান সহিংসতার ঘটনায় রোহিঙ্গারা আবারও যে কোনো সময় বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিজিবি জানায়, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মিয়ানমারের মংডুর উত্তরে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় চলছে সহিংসতা। তাই বাংলাদেশের সীমান্তের দমদমিয়া থেকে হোয়াইকং পর্যন্ত নাফ নদী পার হয়ে সহজে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করা হচ্ছে। গত বুধ ও বৃহস্পতিবার ওইসব সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের শতাধিক নাগরিককে বাধা দেওয়া হয়েছে। তবে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি অমানবিক হলেও এদেশে তাদের আশ্রয় দিতে নারাজ স্থানীয় বাসিন্দারা। আমাদের এখানেই রোহিঙ্গা নিয়ে এমনি সমস্যায় আছি, তারপরেও আমরা চাই না এরা এখানে আসুক। আমরা চাই সেখানে মিয়ানমার থেকে এদের প্রবলেমটা সলভ হোক। তাদের বিষয়ে তারাই সমাধান করবে, সেটা আমাদের কোনো বিষয় না, এখানে আসতে দেওয়া হবে না। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, আর স্থল ও জলসীমায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানালেন বিজিবি অধিনায়ক। আমাদের নিজস্ব জনবল বৃদ্ধি করেছি। আমাদের 3 প্লাটুন জনবল এসেছে, তাদেরকেও আমরা এখানে পুট করেছি এবং আমাদের টহলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে এবং আমরা যেটা বলেছি যে টহলের রোবাস্টনেসটা আনা হয়েছে, অ্যালার্টনেসটা বৃদ্ধি করা হয়েছে। এদিকে স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা জানালেন, মিয়ানমারের ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পে যে একটা কমিটি করা আছে, কমিটির সদস্যরা অনেক সজাগ আছে, আশা করি এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আর আনরেজিস্টার্ড যে ক্যাম্পটি আছে, সেই ক্যাম্পে তো আসলে ওই ধরনের কোনো অবকাঠামো নাই, এটা আইএমের মাধ্যমে, আইএমের সাহায্য সহযোগিতা এটা চলছে। আর আমাদের গভর্নমেন্টের পর্যায়ে আমরা তদারকি করছি। বিজিবির দেয়া তথ্য মতে চলতি মাসের 1 নভেম্বর থেকে 16 নভেম্বর পর্যন্ত টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে 149 জন রোহিঙ্গাকে বাধা দেওয়া হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খোলা রাখার আবদার জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। জেনেভায় সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থাটির মুখপাত্র। পুরনো সমস্যার সমাধানে কোনো দিক নির্দেশনা ছাড়াই পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য বাংলাদেশের সীমান্ত খোলা রাখার আহ্বান জানায় সংস্থাটি। জাতিসংঘ জানায়, রাখাইনে সহিংসতায় গেল অক্টোবর থেকে এ পর্যন্ত 30,000-এর বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন 130 জনেরও বেশি। অন্যদিকে ইউএনএইচসিআর এর সীমান্ত খোলা রাখার আহ্বানে উদ্বেগ জানিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এতে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হবে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শুধু বাংলাদেশ নয়, সংকট নিরসনে মিয়ানমারের অন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও সমন্বয় করতে জাতিসংঘের উদ্যোগ নেওয়া উচিত। মিয়ানমারে সহিংসতার ঘটনায় পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে আশ্রয়ের ব্যবস্থা করার ইউএনএইচসিআর এর আবদারের পর উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে রোহিঙ্গাদের বাংলাদেশে অবস্থানের অতীত অভিজ্ঞতা দেশের নিরাপত্তার জন্য হুমকি, আর এ কারণে সীমান্ত শান্তিসহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা হুমকির মুখে পড়তে পারে। জায়গা দিলে তাদের যে ট্র্যাক রেকর্ড আছে, এখানে অনেক ধরনের অপশক্তি এদের মধ্যে কাজ করে। তো সেই অপশক্তিগুলো এই স্টেটলেস পিপলকে ব্যবহার করে বাংলাদেশের আইন শৃঙ্খলার উপরে একটি হুমকি সৃষ্টি করবে, এতে কোনো সন্দেহ নেই। যখন এ ধরনের শরণার্থীদের সমস্যাগুলো হয়, তখন ইউএনএইচসিআর বাংলাদেশের উপরে যেটা বলছে, সেখানে মায়ানমারের উপরেও সেই চাপটা তারা দিতে পারে, বা মায়ানমারের উপরেও জাতিসংঘ একটা চাপ প্রয়োগ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বাংলাদেশ নয়, মিয়ানমারের প্রতিবেশী অন্য দেশগুলোর সঙ্গেও সমন্বয় জরুরি। পাশাপাশি বাংলাদেশের সীমান্ত খুলে দেওয়ার দিকে দৃষ্টি না দিয়ে আন্তর্জাতিক মহলের সোচ্চার হওয়া উচিত, মিয়ানমারকে মানুষ হত্যা বন্ধে বাধ্য করতে। আন্তর্জাতিক মহলরা যতটা সরব হওয়া কথা সেটি না করে তারা বাংলাদেশের সীমান্ত খোলার পেছনে গুরুত্ব দিচ্ছেন, এটি আমার মনে হয় সমাধানের দিকে যাবে না। মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে যাতে তারা নিরীহ মানুষের উপরে বা নিরীহ মানুষ হত্যা না করে। বাংলাদেশ কিন্তু এটা নিয়ে যথেষ্ট করেছে, এমন না যে বাংলাদেশ ওদেরকে ফিরিয়ে দিয়েছে। এর আগে আমরা রোহিঙ্গা রিফিউজিদেরকে আশ্রয় দিয়েছি আমাদের দেশে, আমাদের সামর্থ্যের বাইরে গিয়েও আমরা দিয়েছি। কিন্তু তা বলে এই জন্য আমি কারণেই বলছি যে ইউএনএইচসিআর এর সেই দায়িত্বটা নিতে হবে, যেহেতু একটা নিরাপত্তার ব্যাপার থেকে যায়। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের বাকি 1 মাস, এর মধ্যেই হিসাব নিকাশ কষতে শুরু করেছেন ভোটাররা। দলীয় প্রতীকে প্রথম এই সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভীর প্রত্যাশা, ভোটাররা তাকেই বেছে নেবেন। শামীম ওসমানও তার পক্ষে কাজ করবেন বলে আশাবাদী তিনি। এদিকে বিএনপি অংশ নেয়ার ঘোষণা দিলেও গত নির্বাচনে দলটির সমর্থন পাওয়া তৈমুর আলম খন্দকার ব্যক্তিগতভাবে অংশ নিতে অনাগ্রহী। নারায়ণগঞ্জের সদর আর বন্দর জুড়ে শুধুই নির্বাচনী আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে অফিস আদালত, সব গল্প আড্ডায় এখন ভোটের হিসেব নিকেশ। পরিকল্পিত নগরী গড়ে তোলার কাজে যার প্রতি আশ্বস্ত হওয়া যায় তাকেই মেয়র নির্বাচিত করবেন, এমন প্রত্যাশার কথা জানান নগরবাসীরা। শীতলক্ষা দিয়া একটা ব্রিজ হোক, এটা আমরা প্রত্যাশা করি মানুষ সুন্দরভাবে বাড়িতে যেতে পারে। কিভাবে প্রবলেমগুলো আমরা ফেস করে যাতায়াত করছি, পড়াশোনা করছি, জব করছি, যে দেশের জন্য ভালো করবে, নারায়ণগঞ্জের জন্য উন্নয়নের যে করবে তার জন্য, এটি তো স্বাভাবিক। বর্তমান মেয়রের পদে থাকা সেলিনা হায়াত আইভী নৌকা প্রতীক পেয়ে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। সাংবাদিকদের সামনে তিনি তুলে ধরেন তার নির্বাচনী ভাবনার কথা বলেন শামীম ওসমানের প্রসঙ্গেও। সকল তৃণমূলে আমার সাথে থাকবে, এমনকি আমি আশা করি যে অনেক নেতাও আমার সাথে থাকবে। তৃণমূলকে সাথে নিয়ে মাঠে নামবো। তৃণমূল সবসময় আমার সাথে ছিল। আওয়ামী লীগের একজন নেতা হিসেবে ওনার যে কাজটি করা উচিত, আমি মনে করি উনি সেই কাজটিই করবেন। নৌকা নিয়ে উনি সংসদ সদস্য, নৌকায় ভোট না দিয়ে উনি কোথায় যাবেন? এদিকে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থার কথা উল্লেখ করে নির্বাচনে আগ্রহ নেই বলে জানান বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। যখন 111 জন লোক হত্যা হওয়ার পরও এই নির্বাচন কমিশন বলে একটা সাংবিধানিক চেয়ারে থেকে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তখন এই নির্বাচনী ব্যবস্থার প্রতি কোনো আস্থা থাকে। এই জন্য ব্যক্তিগতভাবে আমার অনীহা আছে, কিন্তু ম্যাডাম যাকে বলবে তার পক্ষে আমি নির্বাচন করব। গত 3 দিনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 1 জন, সাধারণ কাউন্সিলর পদে 96 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 18 জন। বিলায়েত হোসাইন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সবার সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম বিভাগের 11টি জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ে তিনি এ আহ্বান জানান। একই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন ছাড়াও মৎস্য ও ফিশারিজ জাহাজের কমিশনিংয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের শুরুতেই প্রধানমন্ত্রী সুবর্ণ জয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। এ সময় 50 বছর পূর্তিতে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি।
এর আগে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে সুশিক্ষিত জাতি গড়ার উপর গুরুত্ব দেন। আজকে বাংলাদেশকে আমরা যে দারিদ্র্যমুক্ত করতে চাই তার জন্য দরকার আমাদের একটি সুশিক্ষিত জাতি। সুশিক্ষিত জাতি ছাড়া একটা দেশ কখনোই ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত হতে পারে না। পরে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় সমুদ্র সম্পদ জরিপে আরভি মিন সন্ধানী জাহাজের কমিশনিং এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই সময় তিনি সমুদ্র সম্পদ কাজে লাগানোর কথা বলেন। সি উইডস বা পৃথিবীতে এখন সবথেকে একটা জনপ্রিয় খাদ্য, সেই সাথে সাথে ওখানে আমাদের গ্যাস তেল পাবারও সুযোগ রয়েছে। তাছাড়া অন্যান্য বিভিন্ন সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগাতে হবে। এই মৎস্য সম্পদ তার মজুদটা কোথায় সেটা নির্ণয় করার জন্য আমাদের এই ধরনের একটি জাহাজের অত্যন্ত প্রয়োজনীয়তা ছিল। একই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম বিভাগের 11টি জেলার কৃষক, শ্রমিক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। বিভাগের ৭৫০৯টি জায়গায় ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠান দেখানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ। এখানে সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান হবে না। কাজে এই সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবেলা করার জন্য সমাজের প্রতি স্তরের মানুষকে আমি আহ্বান জানাবো। বিএনপি জামাতকে সন্ত্রাসের মদতদাতা মন্তব্য করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্র করছে বিএনপি জামাত জোট। নির্বাচনে খালেদা জিয়া আসে নাই, এটা তার দলের সিদ্ধান্ত, তার সিদ্ধান্ত। সে যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সে দায়িত্ব বাংলাদেশের জনগণ তো নেবে না, তাহলে বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মারবে কেন? ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ক্ষমতায় ফিরে আসার কোনো সুযোগ নেই জেনেই নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম খালেদা জিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। বিরোধী দলের বাজেট প্রতিক্রিয়ার মতো প্রস্তাব প্রত্যাখ্যানের বক্তব্য আগে থেকেই প্রস্তুত করা ছিল বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ যে রিয়াকশন দিয়েছে তার ভাষাটা দেখবেন, সেই ভাষার মধ্যে কিন্তু বোঝা যায় যে আগে থেকে তৈরি করা। যেমন বাজেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটা মিছিল বেরোয় না, মানি না গণবিরোধী বাজেট মানি না, এটা তৈরি করা থাকে, ব্যানার লাগা থাকে। যে দলই দিক বিরোধী দল সেটা করে, আমাদের দেশের কালচারটা তাই। ঠিক একইভাবে এটা যেন তৈরি করে রাখা হয়েছিল যেটাকে তারা প্রত্যাখ্যান করবে। যে যাই বলুক না কেন আমরা তা প্রত্যাখ্যান করবো। এই জন্যে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে আমাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে, কারণ আমরা জানি যে নির্বাচন যদি সুষ্ঠু হয়, অবাধ হয়, তাহলে আমরা আবার ক্ষমতায় ফিরে আসতে পারবো না। সন্ধ্যার সময় আরো থাকছে। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী বাস ডোবায় পড়ে নিহত 2, কেউ নিখোঁজ নেই দাবি ফায়ার সার্ভিসের। উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনে ফাটল দেখা দেয়ায় আতঙ্কে বের হয়ে এসেছেন রোগীরা। আশ্রয় নিয়েছেন অন্যান্য ভবনের সামনের বারান্দা ও করিডোরে। স্থবির হয়ে পড়েছে তাদের চিকিৎসা ব্যবস্থাও। গতকাল রাতে ভবনের পলস্তরা খসে পড়লেও সারা দিনে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানিয়েছেন রোগী ও স্বজনরা। রোগীদের স্বজনরা জানান, রাতে হঠাৎই ভবনটির বিভিন্ন তলার দেয়াল থেকে পলেস্তরা খসে পড়তে থাকে। এর পরপরই দেয়ালগুলোতে ছোট বড় ফাটলও দেখতে পান তারা। পরে সার্জারি, গাইনি, মেডিসিন সহ বিভিন্ন বিভাগের ওয়ার্ড এবং কেবিন থেকে আতঙ্কিত রোগী ও তার স্বজনরা বেরিয়ে আসেন। এ সময় অন্যান্য ভবনের সামনের বারান্দা ও করিডোরে আশ্রয় নেন তারা। সন্ধ্যার পরে আমরা যেহেতু বৈশাল হয়েছি তখন মনে করুন ওয়ালটা চলটা পাইটটা অনেক পড়তেছে, পড়লে পরে রুগী আপনার অনেকে আতঙ্ক হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে আপনার সবাই বাইরে চলে আসছে। সাততলা ছিলাম, সাততলা বিল্ডিং হাঁটতে গেছে, এই বয়াতে বাইরে আইছি। এখন তো ডাক্তার কেউ আসে না, আমার চিকিৎসা নেয় না। ফাটল দেখা দেওয়ার পর রুগী নিয়ে বাইরে হয়েছি, বাইরে এখন বারিন্দা অবস্থান করতেছি। বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করেছেন। রডগুলি বের হয়ে আছে এবং রডগুলি খুবই মরিচা পড়া এবং খুবই ঝুঁকিপূর্ণ। এই ভবনটি ব্যবহার অযোগ্য বলে মনে হয়। তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি কর্তৃপক্ষ। রোববার হাসপাতাল প্রশাসনের জরুরি বৈঠকের পর রোগীদের স্থানান্তর ও ভবনের সংস্কার নিয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার লক্ষ্মীনারায়ণ মজুমদার। সময় সংবাদ, ময়মনসিংহ। দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী হারুনুর রশিদ। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। হারুন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একটি 4তলা ভবন ফাটল দেখা দেয়। এখানকার যে 4টি ওয়ার্ড ছিল সেই 4টি ওয়ার্ডের রোগীরা গতকাল রাত থেকেই বেরিয়ে এসে অবস্থান নিয়েছেন হাসপাতালের বারান্দা, করিডোর এবং বিভিন্ন ওয়ার্ডের বারান্দাতে, এবং এখানে এসে আসলে তারা একটি অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে এখন শীতের সময় চলে আসায় যে হিমশীতল বাতাসের কারণে এখানে যারা রোগী রয়েছেন তারা এক সমস্যার মধ্যে পড়েছেন এবং অনেকটা মানবেতর অবস্থায় এখানে তারা সময় পার করছেন। আমরা ভবনটি পরিদর্শন করেছি এবং ভবনে দেখেছি যে আসলে এই 4তলা ভবন, এই 4তলা ভবনের 4টি ওয়ার্ড রয়েছে। নিচতলায় গাইনি ওয়ার্ড, দ্বিতীয় তলায় সার্জারি ওয়ার্ড, তৃতীয় তলায় মেডিসিন বিভাগের ওয়ার্ড এবং চতুর্থ তলায় চক্ষু এবং নাক কান গলা বিভাগের ভর্তিকৃত রোগীরা ছিলেন। এবং এখানে আমরা ভবনের দেখেছি যে প্রতিটি ভীমের পাশেই এখানে ফাটল দেখা দিয়েছে এবং ছাদের বিভিন্ন অংশ খসে পড়েছে। এই খসে পড়ার কারণেই আসলে তারা রোগী যারা আছেন তারা আতঙ্কিত হয়ে এখানে এসেছেন এবং বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। বিশেষ করে গাইনি ওয়ার্ডের যারা যে সমস্ত রোগীর সিজার হয়েছে এবং সার্জারি ওয়ার্ডের যে সমস্ত রোগীর অপারেশন হয়েছে সেই সমস্ত রোগীরা বেশি সমস্যার মধ্যে আছেন এবং চিকিৎসকরা বলছেন যে আসলে যাদের অপারেশন হয়েছে, সিজার হয়েছে বা অপারেশন হয়েছে তারা অনেকটা ঝুঁকির মধ্যে আছেন, তাদের সংক্রমণ ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা আছে, যার কারণে রোগীরাও একটি সমস্যার মধ্যে আছেন এবং চিকিৎসক যারা আছেন তারাও বলছেন যে আসলে এই রোগীরা বিভিন্ন জায়গায় অবস্থান নেওয়ার কারণে তাদের চিকিৎসা দিতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং কোন ওয়ার্ডের রোগী কোথায় আছে তাদের বের করা অনেকটা সমস্যা হচ্ছে, যার কারণে তারা একটা চরম সমস্যার মধ্যে আছেন। বিকেলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পরিদর্শন করেছেন হাসপাতালের সেই ভবনটি এবং তারা যেটা জানিয়েছেন যে আসলে হাসপাতালের যে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক যিনি পরিদর্শন করেছেন তিনি জানিয়েছেন যে আসলে প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে এই ভবনটি আসলে ঝুঁকিপূর্ণ এবং এখানে রোগীদের রাখা অনেকটা ঠিক হবে না এবং তারা পরামর্শ দিয়েছেন যেন বারান্দায় যে সমস্ত রোগী আছে এই ওয়ার্ডের সেই বারান্দা থেকে রোগী যেন সরিয়ে নেওয়া হয়। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে আসলে এ বিষয়ে আজ পর্যন্ত এখনো কোনো ডিসিশন নেওয়া হয়নি। আগামীকাল সকাল 10টায় হাসপাতাল কর্তৃপক্ষের একটি জরুরি বৈঠক আছে, সেই বৈঠকে রোগীদের স্থানান্তর এবং ভবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। রাজু, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে বিশেষ আইনের আওতায় পরিচালিত 6টি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ আবার বাড়ানোকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, টেকসই উৎপাদন ব্যবস্থায় সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ জনগণের কাছে পৌঁছে দিতে ভাড়া ভিত্তিক নয়, বাড়াতে হবে সরকারের নিজস্ব ব্যবস্থাপনার প্ল্যান্ট। দেবাশিস রায়ের রিপোর্ট। 2009 সালে বর্তমান সরকার ক্ষমতায় আসলে পরের বছরই বিদ্যুতের তীব্র সংকট মোকাবেলায় প্রণয়ন করা হয় দ্রুত বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ সরবরাহ আইন 2010। এরপর থেকে আইনটির আওতায় অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দেশব্যাপী বেসরকারি খাতে গড়ে তোলা হয় 20টিরও বেশি ভাড়াভিত্তিক পাওয়ার প্ল্যান্ট। গেল বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ফার্নেস অয়েল চালিত 6টি প্রকল্পের মেয়াদ 5 বছরের জন্য বৃদ্ধি করে নতুন মূল্যহার বেঁধে দিয়েছে। নতুন সিদ্ধান্ত মাফিক মেসার্স খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের মূল্যহার কিলোওয়াট প্রতি 15 টাকা 33 পয়সা, সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেডের 15 টাকা 45 পয়সা, মেসার্স ওরিয়ন পাওয়ার মেঘনাঘাট লিমিটেডের 15 টাকা 75 পয়সা, ডাচ বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেডের 15 টাকা 74 পয়সা, মেসার্স খানজাহান আলী পাওয়ার কোম্পানি লিমিটেডের 15 টাকা 74 পয়সা এবং মেসার্স অ্যাক্রন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস লিমিটেড 15 টাকা 66 পয়সা হারে বিদ্যুৎ বিক্রি করবে সরকারের কাছে। যেই রকম প্ল্যানিং এর দরকার ছিল, যা যা করা ছিল, সেগুলা আমি যদি বলি ফেল করেছে, যদি নাও বলি তাহলে পিছিয়ে গেছে। ছোট আকারে 200 থেকে 500 মেগাওয়াটের মধ্যে কয়লা ভিত্তিক কিন্তু নিজেদের টাকায় নিজেরাই কয়লা এনে আমরা করতে পারি, এগুলা করা উচিত। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমরা অবস্থা দেখছি, খুব শোচনীয় অবস্থায় আমরা আছি সাশ্রয়ী বিদ্যুৎ পাওয়ার ব্যাপারে। তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর দাবি, বড় প্রকল্পগুলো উৎপাদনে না আসা পর্যন্ত ভাড়াভিত্তিক কেন্দ্রগুলোর উপরেই ভরসা করছে সরকার। আগে আমরা যে দামে দিয়েছিলাম, যে ট্যারিফে, তার থেকে অর্ধেকের বেশি কম দামে আমরা এখন তাদের সাথে নেগোসিয়েশন করে পেরেছি। বিদ্যুতের প্ল্যানগুলো আমরা রাখতে চাই
আরো বেশ কিছুদিন। আমাদের বিদ্যুতের ক্রাইসিস আমি আবার অন্ধকারের যুগে তো ফেরত দিতে চাই না। এটাকে কন্টিনিউ করে বেস লোড আসতে পরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে ফেজ আউট করব। বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইনটি 2 বছরের জন্য প্রণীত হলেও পরবর্তীতে এর মেয়াদ বাড়ানো সত্ত্বেও টেকসই বিদ্যুৎ ব্যবস্থায় পৌঁছাতে এই আইন বাধা হবে না বলেও দাবি সরকারের নীতি নির্ধারণী মহলের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। গাইবান্ধায় সাঁওতাল নির্যাতনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার দাবি নাগরিক সমাজের। সুগার মিলের আখ খেতে আগুনের ঘটনা পরিকল্পিত দাবি কর্তৃপক্ষের। মাদারীপুরে খাদে পড়া বাসের উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। এ ঘটনায় 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত 20 জনকে ফরিদপুর, মাদারীপুর ও বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়া যাচ্ছিল ঈগল পরিবহনের একটি বাস। শনিবার ভোর 4টার দিকে বাসটি ঢাকা বরিশাল মহাসড়কের পান্তাপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা। খবর পেয়ে সকাল 7টার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। পরে তাদের সঙ্গে যোগ দেন খুলনা থেকে আসা নৌবাহিনীর একটি ডুবুরি দল। নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কালকিনি উপজেলা প্রশাসন। এখানে একটা স্পিড ব্রেকার আছে, সেটা হয়তো ড্রাইভার খেয়াল করতে পারেনি। স্পিড ব্রেকারে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটা খাদে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে প্রাথমিক অবস্থায় আমরা প্রায় 18 থেকে 20 জন উঠে আসি। গাড়িটা 3টে পোল্ট্রি খাইছে উপরে বইয়েই, 3টে পোল্ট্রি খাইয়ে পরের পোল্ট্রিটার কি নিচে পড়ে গেছে। জানলা গাড়ির ভিতরে সব আটকে ছিল। তারপরে একজনের পা ধরে তারপরে গ্লাস ভাঙতে শুরু ছিল। তারপর অনেক কষ্ট করে বের হয়ে আসি। পানির ভিতরে কোনো ভিকটিম ওই 2 জন ছাড়া কাউকে পাইনি এবং গাড়ির ভিতরে আমরা ফাইনালি সার্চ করছি। গাড়ি উপরে উঠে গেছে রাস্তার, এখন আর গাড়ির ভিতরে থাকার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা এই পর্যায়ে আমাদের উদ্ধার কার্যক্রম আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। মারা গিয়েছেন তাদের পরিবারের জন্য আমাদের সরকারিভাবে আমরা 10,000 করে টাকা অনুদান দিতে পারবো। সরকারি হসপিটালে রয়েছে, এটা অবশ্যই আমরা চেষ্টা করব তাদের সেবাটা যাতে বিনামূল্যে করানো যায়। গাইবান্ধায় সাঁওতাল নির্যাতনের ঘটনাকে রাষ্ট্রীয় অবিচারের একটি অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত সাঁওতাল পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন সচেতন নাগরিকরা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। সচেতন নাগরিকের একটি দল এলাকাটি সরেজমিনে পরিদর্শন করার অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি আদিবাসী হত্যার বিচারের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে নিহতদের পরিবারকে 20 লাখ টাকা এবং আহতদের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণের দাবি জানান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলের ইক্ষু ফার্মে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় 8 একর জমির আখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি মিল কর্তৃপক্ষের। রংপুর চিনি কলের ব্যবস্থাপক আব্দুল আওয়াল জানান, বাগদা ইক্ষু ফার্মে আগুনের শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে বিস্তারিত নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মিল কর্তৃপক্ষের দাবি, পরিকল্পিতভাবে আখ খেতে আগুন লাগানো হয়েছে। সম্ভবত লাগিয়ে দেওয়া আগুন, কারণ আমরা এসে দেখলাম ওখানে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় জ্বলতেছে। আমরা গোবিন্দগঞ্জ থেকে ইউনিট এসে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করলাম আর কি 1-1.5 ঘন্টার মধ্যে। ইচ্ছাকৃতভাবে শত্রুতামূলকভাবে আগুনটা লাগাইছে। তো সুতরাং যারা আমাদের খামারের বিভিন্নভাবে ক্ষতি সাধন করতে চায় এবং এর বিরুদ্ধচারণ করতে চাচ্ছে, এটা তাদেরই কর্মকাণ্ড বলে আমার কাছে মনে হয়। কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসাকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, কোয়াব। এছাড়াও দেশের সব ব্যবসায়ীকে ঐক্যবদ্ধভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান প্রতিষ্ঠানের নেতারা। পাশাপাশি অবিলম্বে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনেরও দাবি জানান তারা। 1992 সালে অল্প কয়েকটি বিদেশি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করে স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক ব্যবসা। পরে একে একে বেশ কিছু দেশি চ্যানেলের অনুমোদন দেয় সরকার। এভাবেই দেশি বিদেশি চ্যানেলের মাধ্যমে এই ব্যবসা বিস্তৃতি লাভ করে। এসব চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানমালা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয় কেবল অপারেটররা। কিন্তু সন্ত্রাসীদের চাঁদাবাজি ও কুচক্রি মহলের ষড়যন্ত্রে এই ব্যবসা আজ হুমকির মুখে। রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এ অভিযোগ
অভিযোগ করেন কেবল অপারেটররা। লিস্ট করলো নির্বাচনের জন্য, যেখানে উপস্থিত আছেন আপনারা অনেকেই সেদিন ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন। আমাদেরকে আধুনিকায়ন করতে হয়েছে, আর যে 6 কেবল থেকে শুরু করে এখন ফাইবার অপটিক্সে রূপান্তরিত হয়ে। পাশাপাশি ব্যবসা শুরুর 24 বছর পেরিয়ে গেলেও শিল্প হিসেবে স্বীকৃতি না মেলায় ব্যাংক ঋণ পেতে সমস্যার কথা জানান ব্যবসায়ীরা। পরে সরকারের কাছে 8 দফা দাবি তুলে ধরেন তারা। কেবল টিভি নেটওয়ার্ক এই সেবা খাতটিকে অতি দ্রুত শিল্প হিসাবে ঘোষণা ও স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রদান করতে হবে। ভারতে বাংলাদেশি চ্যানেল প্রচারে নিজেদের উদ্যোগের কথাও জানান সাবেক এই কোঅপ নেতা। দুই সরকারের মধ্যে যদি একটা সুন্দর আলাপ আলোচনা হয়, তার মাধ্যমে মনে হয় যে এটা সুরাহা করা সম্ভব। তারপরে আমরা কথা দিচ্ছি যে আমাদের লেভেল থেকে তাদের দেশে অপারেটরদের সাথে আমরা সেই আলোচনা আবারও শুরু করব। সারা দেশের প্রায় 1200 কেবল অপারেটর এই সম্মেলনে যোগ দেন। বিভিন্নভাবে শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজিত 2 দিনব্যাপী গ্লোবাল সামিটের উদ্বোধন করা হয়েছে। সকালে স্থানীয় বারজা টাইম স্কয়ার হোটেলের বলরুমে এই সম্মেলনের উদ্বোধন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। বিবিসি বাংলা বিভাগের প্রধান সাবির মুস্তফার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন আয়োজক সংগঠক আয়েবার সভাপতি ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদিন, মহাসচিব কাজী এনায়েতুল্লাহ, উপদেষ্টা আহমেদুস সামাদ জেপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট ও 21 টিভির সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, সময় টেলিভিশনের এমডি ও সিইও আহমেদ জুবাইর সহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা আয়েবার বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও উন্নয়নে ভবিষ্যতে কাজ করার অঙ্গীকারের কথা জানান। 2 দিনের এই সম্মেলনে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে 4টি গুরুত্বপূর্ণ সেমিনার হওয়ার কথা রয়েছে। হকির খবর, দুর্দান্ত জয়ে AHF কাপ মিশন শুরু করলো বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক হংকংকে 4-2 গোলে হারিয়েছে অলিভার কার্সের শিষ্যরা। হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের 22 ও 25 মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে নিয়ে যান দীর্ঘদিন পর দলে ফেরা মামুনুর রহমান চয়ন। 33 মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান 3-0 করেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। 35 ও 38 মিনিটে ট্যাসাং কিং ক্যানের 2 গোলে ম্যাচে ফেরার আভাস দেয় হংকং। তবে 52 মিনিটে জিমির দুর্দান্ত এক ফিল্ড গোলে ম্যাচ জয়ের উল্লাসে মাতে লাল সবুজের প্রতিনিধিরা। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনে ফাটল, খসে পড়ছে পলস্তরা। আতঙ্কে অন্য ভবনের বারান্দায় আশ্রয় নিয়েছেন রোগীরা। সবার সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। চট্টগ্রাম বিভাগের 11 জেলার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্স। তামিম ওসমান দলের প্রতি অনুগত হলে প্রার্থীর পক্ষে কাজ করবেন, মন্তব্য নারায়ণগঞ্জের মেয়র প্রার্থী আইভির। ব্যক্তিগতভাবে নির্বাচনে আগ্রহ নেই বলছেন বিএনপি নেতা তৈমুর। বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশঙ্কায় বিজিবির টহল জোরদার। জাতিসংঘের আবদারে সীমান্ত খুলে দেয়া হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে বলছেন বিশ্লেষকরা। এবং আবারও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত সরকারের ব্যর্থতা, দাবি বিশেষজ্ঞদের। নিজস্ব ব্যবস্থাপনায় প্ল্যান্ট করার তাগিদ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।